তো আমার কলিজার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের ভাবি আজকে নিয়ে এসেছে নতুন আরও একটি গল্প। আমার গল্পটি শুনলে কিন্তু তোমরা হাতের কাজ করবে 100 শিওর আমি, তাহলে ভিডিওটি স্কিপ করা যাবে না, কিন্তু করলে কিন্তু হাতের কাজ করতে পারবে না এত তাড়াতাড়ি। তোমাদের হেডফোনটি কানে গুজে নাও, কানে গুজে নিয়ে আমার ভিডিওটি শুনতে থাকো। তোর সাথে আছি আমি তোমাদের ভাবি, আর আমি কিন্তু এই ভিডিওর মাঝখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আর হোয়াটসঅ্যাপ নাম্বার পেতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওতে তোমাকে দেখতে হবে পুরো ভিডিওটা। যদি না দেখো তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা কালেক্ট করতে পারবে না। তবে সে কথা বলবা না, অনেক কথা বলে ফেলেছি যেহেতু। দুঃখিত, ভিডিওটি শুরু করা যাক। আমি এখনও তোমার মুখটাই ভালোমত দেখিনি, আশা করি বুঝে গেছো কীরকম অনীহা সত্ত্বেও এই বিয়ে করেছি। তোমাকে সরি বলে অযথা বিড়ম্বনায় ফেলব না। যতদূর জানি মামামামির কাছে খুব আদরে বড় হওনি তুমি। ওখানের চেয়ে এই বাড়িতে বেশ ভালোই থাকবে, কথা দিচ্ছি। বিনিময়ে যতদিন মা আছেন শুধু তার সামনে সামান্য অভিনয় করে যেতে হবে তোমাকে। তোমার পড়ালেখার সব দায়িত্ব আমি নিয়েছি। তোমার মামা বারবার বলেছিলেন তোমার নাকি ডাক্তার হবার ইচ্ছে, তার চেষ্টাও আমি করব। তোমার ভবিষ্যতের সবটুকু আমি গড়ে দেব, সে সামর্থ্য আমার আছে তুমি জানো। শুধু আমার কাছে স্ত্রীর অধিকার চাইতে এসো না। এক নাগারে কথাগুলো বলে থামে নীল। মোহনা বুদ্ধিমতী, সারাদিন নীলের নিষ্ক্রিয় ভাব দেখে সে আগেই আঁচ করতে পেরেছিল কোথাও কিছু একটা ঝামেলা আছে। নীলের কথাগুলো শুনেই যা বোঝার বুঝে গেল সে। কে এই বৃষ্টি, কতদিন ধরে নীলের সাথে তার পরিচয়, কেনই বা ওদের বিয়ে হল না? এসব প্রশ্ন মোহনার মনে ঘুরপাক খেলেও এগুলো জিজ্ঞেস করে অযথা নীলকে বিব্রত করার কোনো ইচ্ছে নেই ওর। সত্যিই তো মামামামির বাড়ির চেয়ে এখানে অনেক ভালো থাকবে মোহনা। স্বপ্নের রাজকুমার পঙ্খিরা যে চেপে উড়ে এসে পাতালপুরীর রাজকন্যাকে উদ্ধার করেছে, এই তো অনেক। নতুন দাবি নিয়ে মোহনাও না হয় যাবে না নীলের কাছে। যেটা দিন বাকি আছে হোসনে আরার জীবনে, ততদিন একটু অভিনয় করতে সমস্যা নেই মোহনার। এই বাড়ির নিচের তলার লাইব্রেরি ঘরটা ভীষণ পছন্দ হয়েছে ওর। কত নতুন নতুন সব বই। দিব্যি ওগুলোতে ডুবে থেকে দিনগুলো কেটে যাবে ওর। জীবনে একজন কাউকে একদম নিজের করে পাবার ইচ্ছে মোহনারও ছিল, কিন্তু এই কবছরে সে জেনে গেছে সবার সব ইচ্ছে পূরণ হয় না। নীলের কথাগুলো তাই ওর মনের কঠিন দেয়ালে আঘাত করে ফেরত যায়। সে দেয়াল ভেঙে ভেতরের নরম হৃদয়টাকে চুরমার করতে পারে না। আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারেন, আমি নিচে শুচ্ছি। এতগুলো কথার পর মোহনার কাছ থেকে অন্তত একটা কিছু জবাব পাবার অপেক্ষায় ছিল নীল। কিন্তু বেশ কিছুক্ষণ পরেও মোহনার কোনো নড়চড় না দেখে হালকা ঝাঝালো গলায় বলে সে, আপনার বাড়িতে আপনি নিচে শোবেন এটা হয় না। আর তাছাড়া আমার নিচে ঘুমিয়েই অভ্যাস। আপনি বরং খাটেই ঘুমান, আমিই নেমে যাচ্ছি। বিয়ের রাতে স্বামীর প্রতি এই প্রথম কথা মোহনার। আমার কথাগুলো শুনে যতটা খারাপ কিংবা কাপুরুষ আপনি আমাকে ভেবেছেন, তার প্রেক্ষিতে এটা ভাবতেই পারেন একজন মেয়েকে নিচে ঘুমুতে দিয়ে আমি নিশ্চিন্তে খাটে ঘুমাতে পারব। কিন্তু এতটাও বিবেকহীন আমি নই, মেয়েদের সম্মান আমি দিতে জানি। নিতান্তই যদি জোর করেন তো আমাদের দুজনকেই শেষমেশ নিচে শুতে হবে। আর তা যদি না চান তো ভদ্র মেয়ের মতো ঘুমিয়ে যান। নীলের সোজাসাপটা উত্তর শুনে এবার প্রথমবারের মতো কিছুটা ঘাবড়ে যায় মোহনা। বাব্বাহ, এ ছেলে তো মস্ত ঘোরেল। দিব্যি বউ মানি না, বিয়ে মানি না বলছে, আবার একত্রে ঘুমানোর ভয়ও দেখাচ্ছে। মনে মনে ভাবে মোহনা। তারপর নির্বিবাদে খাটের এক কোণায় ঘুমিয়ে পড়ে। বেশ ভোরে ঘুম ভাঙার অভ্যেস মোহনার। পরদিন সকালে সবার আগে উঠে বাড়ির রাঁধুনির থেকে সকালের নাস্তার আয়োজনটা বুঝে নিয়েই নিজেই রান্নায় লেগে পড়ে। নাস্তাপর্ব শেষ হলে হোসনে আরাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায় নীল। বিশাল বাড়ির আনাচে কানাচে পরিষ্কারের কাজে লেগে পড়েছে কয়েকজন লোক। অনেকদিন পর মোহনা অবসর পেয়েছে। ঝাড়া হাত পা, ঠিক যেন অনেক বছর আগে মাবাপির কাছে থাকার মতো, মোহনা মনে মনে ভাবে। তারপর গুটি গুটি পায়ে নিচের লাইব্রেরি ঘরের ভেতর চলে যায়। প্রায় পুরোটা সকাল বেলা গল্পের বইতে ডুবে ছিল মোহনা। ছোটগল্পের একটা আস্ত বই শেষ করে নতুন বই খোঁজা শুরু করবে কিনা ভাবছে, আর এলোমেলো হাতে বইগুলো ছুঁয়ে দেখছে। হঠাৎ করেই ওর চোখে পড়ে এক কোণায় ছোট একটা তালাবিহীন কাঠের বাক্স। কৌতূহল দমন করতে না পেরে বাক্সটা খুলে দেখতে পায় সারি সারি বই রাখা ওটাতে। কয়েকশ বইয়ের ভেতর এগুলো এমন আলাদা করে রাখা কেন? ভাবতে ভাবতে আলগোছে একটা বই হাতে তুলে নেয় ও। জহির রায়হানের আরেক ফাল্গুন। বইটা খুলতেই বহুদিনের পুরানো গন্ধ ওর নাকে ঝাপটা দেয়। পাতা উল্টাতেই চোখে পড়ে নীল শাড়ি পরা হাস্যোজ্জ্বল একটি মেয়ের ছবি বইটির ভেতর রাখা। ঝুরঝুর করে ঝরে পড়ে কতগুলো শুকিয়ে যাওয়া গোলাপের পাতা। বইটির কোনো এক কোণায় লুকানো ছিল বোধহয়। ছবির পেছনে গোটা গোটা হাতে লিখা, আরেক ফাল্গুনের বৃষ্টি,
তোমাকে দিলাম। মোহনা বুঝতে পারে এই মেয়েটিই সেই বৃষ্টি যার কথা গতকাল নীল বলেছিল। বাকি বইগুলোতেও একইভাবে এই মেয়েটির অনেকগুলো ছবি খুঁজে পায় মোহনা। শ্যামলা, মিষ্টি দেখতে মেয়েটি, কেমন স্নিগ্ধ চেহারা, দেখলেই বড় মায়া হয়। মোহনার কৌতূহল বেড়ে যায়, এত মিষ্টি মেয়েটিকে কেন বিয়ে করতে পারেনি নীল? বাড়ির সামনে গাড়ি থামার আওয়াজ পেয়ে দ্রুত হাতে বইগুলো বাক্সবন্দি করে জায়গামতো রেখে দেয় মোহনা। মাকে নিয়ে ফিরে এসেছে নীল। আগামী পরশু হোসনে আরার অপারেশনের তারিখ ঠিক করে এসেছে। একদিনের ভেতর সব গোছগাছ করে নিতে হবে জানতেই দ্রুত কাজে লেগে পড়ে মোহনা। শাশুড়ির হাতে হাতে সব কাজ এগিয়ে দেয়। রাতে খাবারের পর মোহনাকে নিজের ঘরে ডেকে নেন হোসনে আরা। এ বাড়িতে কোনো সমস্যা হচ্ছে কিনা, নীল কোনো কিছু বলেছে কিনা, এসব প্রশ্নের পর হঠাৎই বলে বসেন, বৃষ্টির কথা বলেছে কিছু নীল? মোহনা চমকে ওঠে। একদম জায়গামতো টান দিলেন যে উনি এখন? নীল তো বলেছে মার সামনে অভিনয় করতে, কিন্তু উনি যদি সব জানেন তাহলে? মোহনার চিন্তাক্লিষ্ট চেহারা দেখে হোসনে আরা অনুমান করে নেন কি বলেছে নীল। নিতান্তই দায়ে পড়ে ছেলে এ বিয়ে করেছে, তাই এত সহজে মোহনাকে যে নীল মেনে নিতে পারবে না তা তিনি আগেই আন্দাজ করেছিলেন। দীর্ঘশ্বাস ফেলেন তিনি, তারপর মৃদু গলায় বলেন, মেয়েটার সাথে প্রায় 4 বছরের সম্পর্ক ছিল নীলের। আমাদের গ্রামের বাড়ি বরিশাল, যেই পরিচয় হয় ওদের। আমি প্রথম দিকে জানতাম না, পরে নীল আমাকে সব জানায়। সব শুনে আমি ওকে বলি বৃষ্টিকে আমাদের ঢাকার বাসায় এনে আমার সাথে পরিচিত করিয়ে দিতে, আমার পছন্দ হলে নীলের বু করে নেব কথাও দিই। নীলের কথায়